ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে আমরা কিন্তু অনেক আশায় বুক বেঁধেছিলাম যে এইবার বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব উনি যখন বাংলাদেশের ক্ষমতায় আসছেন তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর অথবা হংকং অথবা তাইওয়ান না হোক অ্যাটলিস্ট মালয়েশিয়ার মতো অর্থনৈতিক অবস্থা তো হবেই। এটা কিন্তু বাংলাদেশের আপামর বৃদ্ধ বনিতা তারা কিন্তু সবাই এটাই ভাবিছিল, আমি নিজেও তাই ভাবিছিলাম। আমাদের একটা আক্ষেপ ছিল যে স্বাধীনতার গত 54 বছরে আমরা এমন একজন বিশ্ব মানের শাসক আমরা পাইনি যিনি এই 54 বছরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। যারাই ক্ষমতায় ছিলেন আপনারা দেখবেন যে তারা রাজনৈতিক অনেক লম্বা চড়া লেকচার দিতে পারে, কিন্তু তাদের আন্তর্জাতিক বাণিজ্যে আন্তর্জাতিক অর্থনীতিতে ভূমিকা রাখা অথবা আন্তর্জাতিক বাণিজ্য বা আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্কে ভালো জ্ঞান আছে এই ধরনের লোকজন আমরা কিন্তু আসলে কখনোই 54 বছরে পাই নাই। সেই বঙ্গবন্ধু বলেন, তারপরে এরপরে ওই যে জিয়াউর রহমান অথবা এরশাদ, তারপরে খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, আপনারা দেখবেন যে এদের লেখাপড়ার ক্যারিয়ারও যে বেশ খুব উজ্জ্বল বা উন্নত তাও না, আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে তাদের ধ্যান ধারণা যে খুব ভালো তাও না, আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্কে তাদের ধ্যান ধারণা বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে যাদের থেকে এদের জ্ঞানগম্যি এবং ধ্যান ধারণা অনেক কম। এবং সেহেতু আমাদের কিন্তু একটা আক্ষেপ ছিল যদি সত্যিকার অর্থে একজন শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ বিশ্ব ব্যবস্থা মানব সভ্যতা সম্পর্কে বিশ্ব অর্থনীতি সম্পর্কে যার জ্ঞান আছে এই ধরনের কোনো একজন ব্যক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ একেবারে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেত, এটাই আমরা কিন্তু ভাবতাম। তো যাই হোক, অবশেষে আমাদের এই ভাবা এবং এই কল্পনার অবসান ঘটে 2024 সালের 5 অগাস্ট ঘটনাটা ঘটে, বাট আরও 3 দিন পর অর্থাৎ 8 অগাস্ট স্বপ্নের বাস্তবায়ন ঘটে। আমরা যেমন একজন ব্যক্তিত্বকে আমাদের দেশের ক্ষমতায় চাইতাম তেমন একজন ব্যক্তিত্ব কিন্তু হাজির হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, রাইট? তো তখন থেকে আমরা কিন্তু ভাবতাম যে এইবার যেহেতু ওনার সাথে বিশ্বের বাঘা বাঘা নেতা তাদের সম্পর্ক আছে, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম জানে, অর্থাৎ এইবার আমাদের পিছনে ফিরে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু কি বিস্ময়কর ঘটনা, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর আমরা দেখলাম যে অতীতে আমরা যাদেরকে স্বৈরাচার বলতাম, যাদেরকে ফ্যাসিস্ট বলতাম, যাদেরকে মূর্খ শাসক বলতাম, সামরিক শাসক বলতাম, তাদের তুলনায় এই গত 15-16 মাসে বাংলাদেশ আস্তে আস্তে কেন জানি টাইম মেশিনে চড়ে পিছনের দিকে চলে যাচ্ছে, টাইম মেশিনে করে পিছনের দিকে চলে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিজ্ঞানীরা নাকি বহুত চেষ্টা করে যাচ্ছে টাইম মেশিন আবিষ্কারের, কিন্তু আমার তো কেন জানি মনে হয় যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি টাইম মেশিন একটা তৈরি করে নিয়ে এসে উনি ক্ষমতায় বসেছেন, এবং যে কারণে বস্তুত বাংলাদেশ আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই বিশ্বাস্য ছিল না, এটা কিন্তু কল্পনাতেও আমরা কখনো আনি নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে কখনো কেউ নামাজ পড়তে দেখেছেন মনে হয় না, তার মাথায় কখনো টুপি ছিল মনে হয় না, বা তিনি ধার্মিক এইটা কেউ বলবেও না, সেই ব্যক্তি এসে উনি এমন এক দলকে উনি প্যাট্রোনাইজ করবেন, এমন এক দলকে উনি উৎসাহিত করবেন যে দলটা বস্তুত বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকেই বিশ্বাস করে না এবং করতো না, এবং সেই দলের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তুত আসলে কী বাস্তবায়ন করতে চাচ্ছেন এটা আমাদের মাথায় ঠিক বোধগম্য না। একটা মানুষ যাকে দেশের আপামর বৃদ্ধ বনিতা যাকে সম্মানসমীয় করতো তার কাছ থেকে তো মানুষ এটা আশা করে নাই। যেহেতু আমরা মনে করি যে উনি মানসিকভাবে অনেক প্রগতিশীল এবং উদার গণতান্ত্রিক, এবং সেটা কিন্তু উনি যেদিন ক্ষমতায় বসছিলেন তা বোঝাও গেছিলো। উনি কিন্তু খুব উদাত্ত কণ্ঠে বলছিলেন যে আপনারা আমার যেরকমভাবে সমালোচনা করবেন আপনারা করতে থাকবেন, সেটা তার পাথেয় হয়ে থাকবে এবং সেটা তার কর্মকাণ্ড চালনার জন্যে
উপায় হয়ে থাকবে, কথা কিন্তু উনি বলছিলেন। এবং এটা কিন্তু সেই পাশ্চাত্য গণতান্ত্রিক যে মূল্যবোধ তার মধ্যে আছে, সেটাই কিন্তু মনে হচ্ছিল, তাই না? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল যে উনি বস্তুত সমালোচনা তো দূরের কথা, কেউ কোনোভাবে যদি মনের অগোচরে অথবা বেখেয়ালে তার কোনো একটা সমালোচনা করে বসে, তাহলে তার কি অবস্থা হয় সেটা কিন্তু অলরেডি 15-16 মাসে অনেকেই জেনে গেছে। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। তো তার আমলে আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এমন অর্থনৈতিক অবস্থা এমন কিছু না যে রাতারাতি চেঞ্জ করা যায়, এটা অনেক দীর্ঘ পরিক্রমার ব্যাপার। কিন্তু উনি যে কথাগুলো বলছিলেন, যেমন উনি একটা কথা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, বলছিলেন যে বাংলাদেশের প্রায় 50% মানুষ হলো তরুণ এবং তারা উদ্যমী, তারা উদ্যোগী, এবং পৃথিবীর বিভিন্ন দেশ নাকি বাংলাদেশে ওনার কাছে চিঠি লিখছে যে আমাদেরকে লোক দাও, লোক দাও, লোক দাও, এবং বাংলাদেশের মানুষ সেই সমস্ত জায়গায় কাজ করার জন্য যাবে। তো এই সমস্ত কথা কি উনি বলেন না, বলছিলেন তো। তখন কিন্তু বাংলাদেশের তরুণরা সম্ভবত আনন্দে লাফিয়ে উঠছিল, যাক এইবার তারা পৃথিবীর বিভিন্ন দেশে বৈধভাবে যাবে, অন্তত আর যাই হোক নদী, সাগর, খাল, মরুভূমি, বন, জঙ্গল, সাগর, মহাসাগর এগুলো পাড়ি দিয়ে অবৈধভাবে কোনো দেশে যেতে হবে না, এবং সেই হেতু বেঘরে প্রাণও হারাতে হবে না, তাই না? কিন্তু তার এই কথার পরপরই আমরা কি দেখলাম, পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ একেবারে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যেমন এই কাতার এবং আরব আমিরাত, তারপরে সৌদি আরব একেবারে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তাই না? তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ আগে যেখানে 2-3 দিনে ভিসা দিত, এখন তারা 40-45 দিনে দেয়, তাও আবার সিংহভাগ নাকি রিফিউজ করে। ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের মতো দেশ যেখানে অ্যারাইভাল ভিসা ছিল, ইন্দোনেশিয়া, সেসব দেশও এখন ভিসা নিয়ে যেতে গেলে তাও 30-40 দিন লাগে ভিসা পেতে, অনেকগুলোকে রিফিউজ করে। আবার অনেকে ভিসা পাওয়ার পরে যদি ওই সমস্ত দেশে যায়, ওই এয়ারপোর্টে পাশায় 2টা লাথি দিয়ে আবার দেশে ব্যাক করিয়ে দেয়। এই যে মালয়েশিয়াতে 3-4 দিনে ভিসা দিত এক সময়, এখন সেই সমস্ত দেশের ভিসা, এই মালয়েশিয়ার ভিসা 1 মাসেও পাওয়া যায় না। তারপরেও কষ্ট সৃষ্টে যদি কেউ ভিসা পায়, তাহলে সেখানে গিয়ে পাশায় লাথি খেয়ে তারপরে আবার বাংলাদেশে ফেরত আসে। তো এর আগে অতীতে যাদেরকে আমরা ওই যে বললাম না যে স্বৈরাচারী, ফ্যাসিস্ট বা সামরিক শাসক, অগণতান্ত্রিক শাসক ইত্যাদি বলে না, তাদের আমলে তো বাংলাদেশের এই হেন দুরবস্থা ছিল না, বাংলাদেশের এইভাবে অপমান অপদস্থ তো হতো না। বাংলাদেশের পাসপোর্ট এখন পৃথিবীর সবচেয়ে নিম্নগামী একটা পাসপোর্ট, এবং সম্ভবত 100 নম্বরে না কত। সর্বশেষ সংযোজন যুক্তরাজ্য থেকে অলরেডি বলে দিয়েছে যে তাদের দেশে আর বাংলাদেশের ছেলেপেলেদের পড়তে যাইতে দিবে না। কেন দিবে? কারণ তারা দেখছে যে এই সমস্ত পড়াশোনার নাম করে যুক্তরাজ্যে যায়, গিয়ে রাজনৈতিক আশ্রয় চায়, অথচ তাদের কিন্তু কোনো রাজনৈতিক সমস্যা নাই। ওখানে রাজনৈতিক আশ্রয় চায়, পড়াশোনা শেষ করুক আর না করুক, আর ফেরত আসতে চায় না। তো এই সমস্ত লোকজনদেরকে কেন এই যুক্তরাজ্য ভিসা দিবে, তাদের দেশে পড়ার সুযোগ দিবে, তাই না? কারণ এরা তো ওই দেশে যখন যায়, একটা কথা আমি বারবার বলি, নিজেদের দেশকে তারা কি রসাতলে দিয়ে, অর্থাৎ নিজেদের ধর্মীয় দর্শন, আদর্শ ইত্যাদি দিয়ে নিজেদের দেশকে রসাতল বানিয়ে তারপরে এই ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যায়, এবং সেখানে গিয়ে কিছুদিন পরে ওই সেই যে আদর্শ দিয়ে তার দেশটাকে রসাতল বানিয়েছে, ওই আদর্শ ওখানে বাস্তবায়ন করার জন্যে তারা উঠে পড়ে লাগে, এবং তখন তারা বলে যে আমরা এখানে গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার, ধর্ম পালনের অধিকার প্রয়োগ করছি। হ্যাঁ, তারা নিজেরা কিন্তু নিজেদের দেশে অন্যদেরকে এই সুযোগগুলো দিবে না, অথচ গণতান্ত্রিক পরিবেশে গিয়ে ওইগুলো তারা চালু করে তারপরে সেই দেশকে রসাতল বানানো, দোজকখানা বানানোর ধান্দা করে। তো পশ্চিমারা তো আস্তে আস্তে এগুলো জেনে গেছে, দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো তারা কেয়ার করতো না, বাট এখন তো করে নাকি। তো যুক্তরাজ্য সর্বশেষ তাদের দেশে এখন পড়াশুনো যাতে আর বাংলাদেশের লোকজন করতে না যেতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিয়ে নিষেধাজ্ঞা জারি করছে, এবং আমার ধারণা আগামী কয়েকদিনের মধ্যে আরও বিভিন্ন দেশ থেকে আমরা এই একই ধরনের নিষেধাজ্ঞা আমরা শুনতে পাবো। কারণ যুক্তরাজ্য বস্তুত পাশ্চাত্য দুনিয়ার একটা মুখপাত্র, তারা যে কর্মকাণ্ডটা করে এটাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন পাশ্চাত্য দেশগুলো অনুসরণ করে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বা তার আগমনে আমরা যেভাবে আশান্বিত হয়েছিলাম
যেভাবে আমরা স্বপ্নের জাল বুনেছিলাম, এখন দেখা যাচ্ছে যে সে সব তাসের ঘরের মতো একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। এবং তারই মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে, সেখানে উনি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা আফগানিস্তান না বানিয়ে উনি ছাড়বেন, তা আমার মনে হয় না। অথচ সারা জীবন এই ভদ্রলোকটা পশ্চিমা দেশে বসবাস করলেন, পশ্চিমা দেশের পরিবেশে বসবাস করে নিজের মাতৃভূমিকে কেন উনি তালিবানি বাংলাদেশ বানাবেন, এটা আমার ঠিক বোধগম্য হলো না। অ্যান্ড দিস উইল বি দ্য মোস্ট মিস্টেরিয়াস থিং আই এম শিওর। মানে এটা হতে পারে যে সবচেয়ে রহস্যময় একটা দেশ, তাই না? মানে এবং কাণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা কোনোভাবেই মনে করি না যে হি ইজ এ পায়াস অর রিলিজিয়াস মাইন্ডেড পারসন, বাট হি উইল এস্টাবলিশ এ কান্ট্রি কল্ড বাংলাদেশ, অ্যান ইসলামিক কান্ট্রি হুইচ অফকোর্স ইট ডাজন্ট বিলিভ ইন। আমার কাছে তো এটাই মনে হয়। তো এটাই হতে পারে বিশ্বের বিস্ময়। অর্থাৎ এক সময় হয়তো ওই যে মানে বিভিন্ন সাধারণ জ্ঞান আছে না, সেখানে প্রশ্ন করা হবে পৃথিবীতে কোন দেশকে তালিবানি শাসন কায়েম করা হয়েছিল একজন নাস্তিকের নেতৃত্বে। উত্তর হবে বাংলাদেশ। ধন্যবাদ।